ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি আজকে তোমাদেরকে ক্লাস 10-এর উপরে কিন্তু ক্লাস করব, ঠিক আছে? টেস্ট পেপার করব, তোমাদের টেস্ট পেপার কিন্তু আমরা সলিউশন করব এই ক্লাসটাতে। পুরো 1 নম্বর পেজেরই কিন্তু আমরা সলিউশন করব। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা বলছে, আমরা পরপর প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দেব। প্রথমে যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে এক একটা কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এখানে দেখতে হবে একের দাগে যে একের প্রশ্নটা, এটা কি বলছে দেখো, বার্ষিক 10% হারে, মানে সুদের হারটা আমরা কি বলি, সুদের হারটা আমরা বলি R%, সেই তার মানটা আসে আমাদের 10%। এরপরে হচ্ছে আমাদের কি এ টাকার অর্থাৎ আসল, সেটাকে আমরা পি অক্ষর দিয়ে লিখি, জাস্ট যেহেতু এমসিকিউ তোমাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। এ টাকা, আর একটা কি দেওয়া আছে, বি মাসের সুদ, তার মানে সেটা সময় বোঝায় টি, সেটা কত হবে, বি মাসের সুদটা কত এখানে, মানে বি মাস, তাহলে এই মাসটাকে কিন্তু আমি চেঞ্জ করে বছরে নিয়ে যাব, অর্থাৎ 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কিন্তু আমার বছরে চলে আসলো, রাইট। এবার সরল সুদ, সেটাকে আমরা বলি মোট সুদ, আই, ক্যাপিটাল আই ইজ ইকালস টু পিটিআর বাই 100, জাস্ট তুমি এখানে বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, আনসার বেরিয়ে যাবে। পির মান হচ্ছে এ, টি এর মান হচ্ছে কি বলতো, টি এর মান এখানে এই বি বাই 12, এটা আমরা লিখে দেবো বি বাই 12, আর এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। দেখো একটু ক্যালকুলেশন করে করলে তোমাদের কিন্তু সুবিধা হবে বুঝতে। তাহলে উপরে হচ্ছে এবি, আর এই 12টা নিচে এসে হয়ে যাবে 120, অর্থাৎ এবি বাই 120, সেই উত্তর কোথায় পাচ্ছি আমরা, একের দাগের উত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে একের দাগ আমাদের কমপ্লিট হলো, মানে একের দাগের একেরটা। এবার আমরা দুইয়ের দাগে যাব, একের দাগের দুই, আমি প্রত্যেকটা দাগ ধরে ধরে তোমাদেরকে করিয়ে দেবো। এটা হচ্ছে কিন্তু টেস্ট পেপারের একদম প্রথম পেজ, ঠিক আছে, 1 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। তো এর পরের কোশ্চেনটা দিয়েছে কি, বলছে 2x² প্লাস কে এক্স প্লাস কে মাইনাস 3 ইজ ইকালস টু 0। এখন এই সমীকরণটা দিয়ে বলছে এর একটি বীজ, মানে বীজদ্বয় হচ্ছে পরস্পর অনন্যক। তার মানে কি, যদি এর একটি বীজ আমি যদি ধরি একটি বীজ যদি আলফা হয়, অনন্যক মানে কি, অন্য বীজটি কি হবে, অন্য একটি বীজ লেখো, একটি বীজ যদি আলফা হয় অন্য বীজটি হবে 1 বাই আলফা, রাইট। আচ্ছা, একটা বীজ যদি আলফা হয় আর অন্য বীজটি যদি 1 বাই আলফা হয়, তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল পাবো। বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 1 বাই আলফা, এটার মান কি হয় দেখো, কেটে কুটে গিয়ে কিন্তু আমাদের আসছে 1, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কিন্তু আমি 1 পাবো। আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষায় কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এবার আমাদেরকে জানতে হবে এই বীজদ্বয়ের অনন্যক বা বীজদ্বয়ের গুণফল যেটা রয়েছে, এটা কার সঙ্গে সমান হয়। মনে রাখবে এটা সমান হয়, এখানে এই যে 2 আছে, এটাকে আমাদেরকে তুলনা করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। যেহেতু এমসিকিউ ওই জন্য সংক্ষেপে করাচ্ছি, তার মানে এ এর মান কত হবে 2, বি এর মান কে, আর সি এর মান কিন্তু এখানে এই কে না, কে মাইনাস 3 পুরোটা, তাহলে সি বাই এ হয়, সি বাই এ হচ্ছে বীজদ্বয়ের গুণফল, তাহলে এখানে হচ্ছে কে মাইনাস 3 ডিভাইডেড বাই এর মান 2, এখানে এই যে 2 আছে, তাহলে এইটাকে ক্যালকুলেশন করতে এই পাশে কত 1 আসে, তাহলে আমি ফ্রেশ করে যদি লিখি, অতএব আমরা বলতে পারবো কে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ আমরা এখান থেকে কে মাইনাস 3, এই 2টা কোনাকুনি গুণ হয়ে যায়, 2 হলো, তার মানে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 2, এই মাইনাস 3টা ওপাশে গিয়ে না প্লাস হয়ে যায়, তাহলে হচ্ছে 2 প্লাস 3 মানে 5, তার মানে কে এর মানটা হচ্ছে 5। এখানে কি বার করতে বলছে, কে এর মান কত, তাহলে কে এর মান আসছে 5, তার মানে সেও কিন্তু দেখো দুই দাগেরটাও কিন্তু আমরা অপশান সি উত্তর বলতে পাচ্ছি। তাহলে দুই দাগের একের দাগের দুয়েরটা হলো। এবারে আমরা চলে যাব 3 দাগে, 3 দাগেরটা কি বলছে, একের দাগের 3-এর অঙ্কটা দেখো, তোমাদের একদম দাগ নাম্বার ধরে ধরে অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, প্রতিনিয়ত তোমাদের টেস্ট পেপারে ক্লাস পাবে, এবং তোমরা কোন পেজের অঙ্কগুলো, কোন অঙ্কগুলো তোমাদের আটকাচ্ছে সেই সমস্ত অঙ্কগুলো কমেন্ট করে দাও, আমি সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের কিন্তু করে দেবো, ঠিক আছে। মনে রাখবে আমরা কিন্তু তোমাদেরকে হাতে ধরে কিন্তু অঙ্ক করাবো এবং সাজেশনও দেবো। তো এখানে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে WBH, এই যে টেস্ট পেপারটা তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে, সেই জন্য আমরা এই টেস্ট পেপারের উপরে বেশি ফোকাস করছি, ঠিক আছে। এটা খুব সহজ সরলভাবেই এবং লেখার টাইপিংগুলো বা পেজগুলো খুব সুন্দর আসে। তো যাই হোক,
তো এখানে আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা বলছে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিই, তোমাদেরকে ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দিলে তাহলে অন্য অঙ্ক আসলে তোমরা পেরে যাবে, এইটা হচ্ছে আমার টার্গেট। তাহলে প্রথম কথা হচ্ছে এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে আমরা এখানে দেখব এবি আর ডিসি, মনে করো এটা এবি, ঠিক আছে, আর এটা মনে করো ডিসি, এরা আবার সমান্তরাল। আমি ট্রাপিজিয়ামটাকে এইভাবে টানলাম। এবার এখানে কি বলছে দেখো, এ বি আমি নামকরণ করছি, এ বি, তারপর হচ্ছে সি ডি। এবার এ বির সঙ্গে ডিসি এরা সমান্তরাল, আর এখানে বলছে এবিসি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এ বি সি 75 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, রাইট। তাহলে বি সি ডি কত, তার মানে বি সি ডি কত, মানে এই কোণটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে এই কোণটা যদি আমরা বার করি তখন আমাদের হয়ে যাবে কিন্তু এটা আমরা ডাইরেক্ট কিন্তু 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো। তাহলে 180 75, তাহলে এখানে আমাদের হচ্ছে কত 501, অর্থাৎ 105 ডিগ্রি আমাদের উত্তর হয়ে যাবে। সেই উত্তর কোথায় পাবো, সেই উত্তর কিন্তু আমরা অপশান এ, বা অর্থাৎ এখানে হ্যাঁ অপশান এ যেটা সেটাই কিন্তু রাইট হচ্ছে 3 দাগে। চলো এরপরে হচ্ছে আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগে কি বলেছে একটু দেখে নিই। 4 দাগে বলছে সাইন থিটা, খুব সহজ একটা অঙ্ক এবং ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমাদের বলছে কস থিটা। তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে হবে কি জানো, এখানে আমরা এই সাইনটাকে সাইনে রেখে দেবো, আর এই কসটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে হয়, এটাকে সাইন লেখা যাবে যদি তুমি ভিতরটাকে লেখো 90 ডিগ্রি মাইনাস থিটা যদি লেখো, তাহলে সাইন লেখা যাবে। এবার অনেকে কি করে, এখানে মনে মনে এখান থেকে সাইন কিন্তু কেটে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবে কাটা যাবে না। তোমাদেরকে এর পরের লাইনে অতএব দিয়ে লিখতে হবে, খবরদার এখানে এরকম সাইন এরকমভাবে কাটবে না, হ্যাঁ। ইজ ইকালস টু বলবে 90 ডিগ্রি মাইনাস থিটা। পরের লাইনে থিটাটাকে, এই থিটাটাকে একপাশে নিয়ে আসছি, থিটা প্লাস থিটা ইজ ইকালস টু হচ্ছে 90। তার মানে হচ্ছে আমাদের পরের লাইনে বাদ দিয়ে 2 থিটা, এর মানটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব থিটা কত হবে, এই 2 দিয়ে ভাগ হবে 90 কে, তার মানে 45 ডিগ্রি। তাহলে উত্তর কিন্তু আমরা কোথায় পাবো 45 ডিগ্রি, দেখো একটু এখানে আমাদের অপশান কিন্তু বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 4 দাগের উত্তরটা কিন্তু আমাদের অপশান বি হয়ে যাচ্ছে। চলো আমরা নেক্সট পরের অঙ্কে যাব। 5 দাগের অঙ্কটা দেখো। 5 এর অঙ্কটা কি বলছে, বলছে এখানে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত। আচ্ছা, তার মানে আমাদেরকে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা মনে করো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট একটা অর্ধগোলক আছে। তাহলে অর্ধগোলকটাকে এরকম ভাবে আঁকতে হবে, আর এইটাকে নিচেই হচ্ছে তার ভূমি থাকবে এরকম। এবার যেহেতু এটা নিরেট, তার মানে এরকম সলিড, এই জায়গাগুলো সব পুরো ফাঁপা না, হ্যাঁ ভিতরে থাকবে। সুতরাং এদেরকে নিচে যেটা আছে সেটা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল, আর এখানে উপরে যেটা আছে এটা হচ্ছে পুরো গোলকের অর্ধেক অংশ। তাহলে পুরো গোলকের যদি আমি বার করি উপরিতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, রাইট। তাহলে 4 পাই আর স্কয়ার, কিন্তু এখানে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে 2 পাই আর স্কয়ার হবে। সমগ্রতলের ক্ষেত্রফল বার করার সময় উপরটা হয়ে যাচ্ছে 2 পাই আর স্কয়ার, কিন্তু এটাতেই শেষ না, আর নিচেই একটা বৃত্ত আছে, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তখন পাই আর স্কয়ার। তাই টোটালে হয়ে যাবে আমার কিন্তু 3 পাই আর স্কয়ার। এমসিকিউ বলে আমি এইভাবে তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 3 ইন্টু পায়ের মান আমরা 22/7 লিখতে পারি, আর আর এর মান হচ্ছে আমাদের 7 স্কয়ার, মানে দুবার 7 গুণ লেখো, একটা 7 কেটে যাবে, এই তিনজনকে জাস্ট তোমাদেরকে গুণ করতে হবে। আচ্ছা, এখানে আমাদেরকে গুণ না করলেও পায়ের মানটা ওরা বসাতে বারণ করছে, তাহলে এখানে আমরা না বসিয়ে 3 পাই ইন্টু 7 স্কয়ার হচ্ছে 49। তাহলে এখানে দেখো 9 দিয়ে এখানে 3 9 27 7, আর এখানে 3 4 12 আর 2 137 পাই। আচ্ছা, এখানে 3 4 12 আর 2, আচ্ছা আচ্ছা 14। তার মানে আমাদের অপশান কোনটা হচ্ছে, অপশান কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা এর পরে আর একটা অঙ্ক বাকি আছে, এখানে এই অঙ্কটা করে নেব। সেটা হচ্ছে 6 দাগের অঙ্ক। এমসিকিউ টোটাল 6টা করে থাকে। তো 6এরটা কি বলছে, 6 7 x 8 y আর 9, এদের বলছে সংখ্যাগুলির গড় দিয়ে দিয়েছে। এই সংখ্যাগুলির গড় কত, এই সংখ্যাগুলির গড় হচ্ছে 10 হলে x প্লাস y এর মান কত। দেখো
এদের গড় মানে কিন্তু আমরা সিম্পল করতে পারি, এই সমস্ত অঙ্ক খুব সহজ হয়। এদের সবগুলোকে যোগ করে দাও, যোগ করে যতগুলো আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, এইটার সঙ্গে 10 হবে, গড় হবে। তার মানে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এখান থেকে দেখো এটা দুটো যোগ করলে 13 হয়, 13 আর 8 যোগ করলে কত হবে? 22, তাই তো? আচ্ছা 13 আর 8 এখানে 21 হচ্ছে, আর এখানে হচ্ছে তার সঙ্গে 9, তাহলে 30। তাহলে এই পাশে উপরে হচ্ছে আমাদের 30, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এই যে 6টা এ পাশে গিয়ে গুণ হয়ে 60 হয়ে যাবে। তার মানে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা পাবো কি, এই 30টাকে ওপাশে পাঠাও, তাহলে 60 থেকে আমার একটা 30 বিয়োগ করো, তাহলে হয়ে যাচ্ছে 30। আনসার হয়ে যাবে 30। আমরা অপশান কোথায় পাবো? অপশান সি তে পেয়ে যাচ্ছি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এমসিকিউ কমপ্লিট হলো। এবার আমরা এর পরের পার্টে চলে যাব, অর্থাৎ 2 দাগের অঙ্ক করব। 2 দাগে, 2 দাগের একেরটা। 2 দাগের একে কি বলছে? সবার প্রথমে এটা শূন্যস্থান পূরণ, এখানে জাস্ট তোমাদেরকে আমি উত্তরটাই বলে দেবো এবং বুঝিয়ে দেবো। যেহেতু বলছে প্রথমে বলছে মূলধন এবং নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, তখন তোমাদেরকে এটা মনে রাখতে হবে এটা সমূল চক্রবৃদ্ধি। আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্রও জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটাকে এ অক্ষর দিয়ে লেখা হয়, তাই না? সমূল চক্রবৃদ্ধি বলে। আচ্ছা দুয়েরটা কি হয়? দুয়েরটা কি বলছে? 4:4। এই 4:4 অনুপাতকে কি বলা হবে? যেহেতু দুজনাই সমান, মানে এটা কেটে গিয়ে অ্যাকচুয়ালি দেখো 1:1 হচ্ছে, তাই না? 1:1 মানে দুটো সমান অনুপাত হচ্ছে, তো এটাকে আমরা কিন্তু সমানুপাত বলবো, সাম্যানুপাত বা সমানুপাত। আচ্ছা 3 দাগেরটা দেখো, এগুলো বোঝার দরকার আছে কিছু কিছু জায়গায়। এরপর বলছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা ড্যাশ হবে। বৃত্তস্থ সামান্তরিক মনে রাখবে আয়তক্ষেত্র হবে। বৃত্তস্থ সামান্তরিক যদি থাকে তখন কিন্তু আয়তক্ষেত্র হবে। আচ্ছা 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে কোনো ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। মনে রাখবে যখন যখন এই ধরনের কোনো প্রশ্ন করবে যে ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের দৈর্ঘ্য দুটো সমান হচ্ছে, তাহলে মনে রাখবে এখানে 45 ডিগ্রি কোণ করছে। এইটা মনে করো কোনো স্তম্ভ, আর এইটা তখন ছায়ার দৈর্ঘ্য হয়ে যাবে। তখন মনে রাখবে যদি কখন এরকম প্রশ্ন করে তাহলে মনে রাখবে তখন 45 ডিগ্রিতেই তারা সমান হবে, কারণ ট্যানের মান এই জায়গাটায় 1, অর্থাৎ রেশিওটা সেম হলে তখনই হবে। সুতরাং এটা আমরা আনসার বলে দিতে পারবো 45 ডিগ্রি। তোমরা শুধু উত্তর লিখলে নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপরে হচ্ছে 5 দাগ। 5 দাগে কি বলছে? সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তন অনুপাত। এটা তোমরা মুখস্থ করে নিতে পারো যে 1:2:3 হবে, হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি, একটু করে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে রাখো এখানে সমান উচ্চতা বিশিষ্ট মানে ভূমিও সমান উচ্চতাও সমান, তাহলে প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে শঙ্কু, তাহলে এরকম ভাবে আমি শঙ্কু টানলাম। মনে করো নিচেই যেটা আছে বৃত্ত, এটা হচ্ছে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এর ক্ষেত্রফল হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, রাইট? আচ্ছা এরপরে কে আছে? এরপরে হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক মানে হচ্ছে এরকম, এরকম দেখতে অনেকটা। এই অর্ধগোলকের এটা ব্যাসার্ধ আর, উচ্চতাও দেখো আর, সেটা কিন্তু ওই ব্যাসার্ধের সঙ্গেই সমান হয়ে যাবে, রাইট? তাহলে এটার কি হবে? এর এর আয়তন কি হবে? পুরোটার আয়তন কি? গোলকের যে আয়তন, পুরোটার আয়তন কি হবে? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। যেহেতু অর্ধগোলক তাহলে এটাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে তখন আমরা উপরে 4টা কেটে দিয়ে 2 করতে পারবো। জাস্ট একটু ক্লিয়ার বুঝে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকজন আছে, সেটা হচ্ছে চোং। চোং এরকম দেখতে, এখন এদের উচ্চতা এবং ভূমির সঙ্গে সমান, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখানে আর, তাহলে এটা হচ্ছে উচ্চতাটাও আর, মানে এখানে আর অ্যাকচুয়ালি না এইচ দাও, অসুবিধা নেই,
সবারই অ্যাকচুয়ালি এইচ, কিন্তু এদের এইচটা যেহেতু সমান তাহলে সবার সঙ্গে আরও সমান হয়ে যাবে, মানে তখন আর এই এইচটার এইচ থাকবে না, তখন আর হয়ে যাবে, তখন এটাকে লেখা যাবে নতুন করে 1/3 পাই আর স্কোয়ারটা, এখানে এইচ আরও একটা গুণ হবে, তখন আর কিউব হয়ে যাবে, এটাও তখন এইচটাকে তখন আর দিয়ে লেখা যাবে, তখন এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচের বদলে আর হবে, তাহলে আর দিয়ে হচ্ছে পাই আর কিউব। এবার যখন অনুপাত করব তিনজনকে, তাহলে অনুপাত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু দাও, এগুলো কিন্তু বড় অঙ্কই কিন্তু আসতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে পাই আর কিউব। এবার দেখো সবার কাছে, আচ্ছা এখানে এইচ না, এখানে আর কিউব করে দাও, তো সবার কাছে দেখো পাই আর কিউব কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 পড়ে থাকছে, তাহলে এখানে 1/3 প্রত্যেকটা 3 দিয়ে গুণ করো, তাহলে 1:2 লাস্টে এখানে কেউ নেই মানে 3, তাই 1:2:3 এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, যদি তোমরা এই অঙ্কটা কমন পেয়ে যাও তাহলে ডিরেক্টলি তোমরা উত্তর লিখতে পারবে 1:2:3। আর যদি তোমাদের বড় প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন আসে, তখন তোমাদেরকে এইভাবেই করতে হবে, 2 নাম্বার বা 3 নাম্বারের এই প্রশ্নটাও কিন্তু আসে। চলো আমরা এর পরের পার্টে যাব। এর পরেরটা দেখো, এখানে পরেরটা কি বলছে, পরেরটা বলছে 6 নম্বর যে প্রশ্নটা, এখানে বলছে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এখানে মনে রাখবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা শূন্যস্থান পূরণ, এটা মুখস্থ করে নাও। কেন্দ্রীয় শূন্যস্থানে হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। আচ্ছা, এবার আমরা চলে আসছি সত্য মিথ্যা। প্রথম যে অঙ্কটা দিয়েছে সত্য মিথ্যা, অর্থাৎ 3 দাগের একের অঙ্কটা, 3 দাগের একের অঙ্কটা কি বলছে, বলছে অংশীদারি কারবারে লভ্যাংশ বণ্টিত হয় মূলধন অনুপাতে, অবশ্যই ঠিক কথা, সত্য, প্রথমটা কিন্তু ট্রু, সত্য হবে। আচ্ছা 2 নম্বরটা কি বলছে, বলছে ওয়াই, এখানে একটু তোমাদেরকে করে দেখিয়ে দিই, এই রিলেটেড অন্য অঙ্ক আসলে তোমরা যাতে পেরে যাও। এখানে ওয়াই প্রপোর্শনাল টু এক্স রয়েছে, তাহলে আমরা যদি একটা কাজ করি, এটাকে দেখি ওয়াই সমান করতে হলে একটা কে দিয়ে গুণ করতে হয়, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হয়, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে দেখো কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই ইজ ইকালস টু কে, তার মানে এই এক্স ওয়াই ইজ ইকালস টু ধ্রুবক হচ্ছে, কে মানে ধ্রুবক, তাহলে এক্স ওয়াই ইকালস টু ধ্রুবক, কিন্তু আমাদের দিয়েছে তো ওয়াই বাই এক্স ইকালস টু ধ্রুবক, তাহলে মিথ্যা দিয়েছে, তাহলে দ্বিতীয়টা কিন্তু ফলস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। চলো 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্নটা ভালো, এখানে 3 নম্বর প্রশ্ন বলছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। দেখো দুটো সদৃশ ত্রিভুজ যদি আমি টানি, এই যে দুটো সদৃশ ত্রিভুজ, এরা কিন্তু সদৃশ, যদি যদি এই কোণ সঙ্গে এই কোণ, আর এই কোণের সঙ্গে এই কোণ, আর এই কোণের সঙ্গে যদি এই কোণ মেলে, তাহলে আমরা বলতে পারি সদৃশ। মনে রাখবে সদৃশ হলেই যে সর্বসম হবে এ কথা কিন্তু বলা যাবে না, কিন্তু উল্টোটা সত্য। উল্টোটা কি, যদি কোনো দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে তারা অবশ্যই সদৃশ হবে, এইটা কিন্তু তোমাদেরকে গুলিয়ে ফেলতে পারে। দুটি সদৃশ ত্রিভুজ যদি হয় তারা সর্বসম হতেও পারে, নাও পারে, কিন্তু এই সর্বদা বলছে মানে হবে না, এটা ফলস হবে, মিথ্যা হবে। কিন্তু যদি এটা উল্টো করে দিত যে দুটি সর্বসম ত্রিভুজ সদৃশ কিনা, দুটি সর্বসম ত্রিভুজ অবশ্যই কিন্তু সদৃশ, তখন কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করলে আবার কিন্তু ট্রু হয়ে যাবে, ওই জন্য খুব সাবধান। আচ্ছা এরপরে 3 দাগের প্রশ্নটা দেখব। 3 দাগে কি বলছে, সাইন স্কোয়ার এখানে বলছে 5 থিটা, তারপরে বলছে প্লাস কস স্কোয়ার 5 থিটা, এটার মান বলছে নাকি 5, কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা হচ্ছে কত, তার মান 1, সুতরাং এখানে 5 থিটা রয়েছে বলে যে তার সঙ্গে 5 গুণ হবে এরকম কোনো মানে নেই। এটাকে তুমি একটা কাজ করতে পারো, সাইন স্কোয়ার আলফা ধরে নাও ওই 5 থিটাকে, কস স্কোয়ার আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হবে, 1 হবে, তাহলে এটা অবশ্যই 1 হওয়া উচিত ছিল, এটা 5 মানে এটাও কিন্তু ফলস, এটাও কিন্তু মিথ্যা হয়ে গেল। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। তারপরের প্রশ্ন দেখো এখানে কি বলছে, এবার 6 দাগের কোনটা হলো, 3 দাগ হলো তাই তো, 4 দাগ, 4 দাগেরটা কি বলছে, বলছে লম্ববৃত্তকার চোঙের আয়তন, একটা লম্ববৃত্তকার চোঙ, তার আয়তন বলছে কিনা যে পার্শ্বতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে একটা লম্ববৃত্তকার চোঙ আছে, এটার যে আয়তনটা হবে, এর যে আয়তনটা হবে, এই আয়তনটা নাকি এই পার্শ্বতলের ক্ষেত্রফল যা থাকবে
মানে এই পুরো চারিধারের যে ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতার গুণফল। কেন না, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এখানে হওয়ার কথা ছিল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হওয়ার কথা ছিল। সুতরাং এটাও কিন্তু ফলস হয়ে যাবে। দেখো সত্য মিথ্যা চাইলে আমি তোমাদেরকে উত্তর বলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি যাতে এই রিলেটেড অন্য কোনো অঙ্ক আসলে যাতে প্রবলেম না হয়। আচ্ছা, এরপরে হচ্ছে 5 দাগের অঙ্ক, এখানে সবকটাই করতে হয়। বলছে দুটি ওজাইফের ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দু ভূমিই হলো মধ্যমা। একদম ঠিক। যখন আমরা ওজাইফ করি তখন একটা সেই বৃহত্তর সূচক এরকমভাবে যায়, আর একটা ক্ষুদ্রতর সূচক এরকমভাবে আসে। এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে এখানে যদি আমরা, এটা এক্স অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয়, এখানে যদি আমরা লম্ব টানি, এই জায়গাটায় এক্স অক্ষের সঙ্গে যে ছেদবিন্দুটা হয় এটারই নাম হচ্ছে মধ্যমা। তাহলে এটাই কিন্তু ট্রু হয়ে যাচ্ছে পাঁচেরটা। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য ধরে ধরে বলছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। পুরো ক্লাসটা দেখো, প্রতিনিয়ত কিন্তু আমাদের ক্লাস আসবে, ঠিক আছে? উত্তর বলেই আমরা কিন্তু ছেড়ে দেবো না, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করে দেবো। আচ্ছা চলো আমরা আজকে তাহলে এখানে এই 1 দাগ 2 দাগ এবং 3 দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা 4 দাগের অঙ্কটা একটা ভিডিওতে কভার করব, ঠিক আছে? আমরা পার্ট বাই পার্ট কিন্তু তোমাদেরকে ক্লাসটা করতে থাকবো। ওকে, চলো তাহলে, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এবং তোমরা যদি মনে করো যে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাবে, তাহলে আমরা যখন ক্লাস করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাস পেয়ে যাবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে? মাধ্যমিকের টেস্ট পেপার এরপরে তোমরা যখন ক্লাস, এরপরে ক্লাস, এখন তো 10-এ পড়ছো, 11-এ যখন পড়বে এবং 12-এ পড়বে তখনও কিন্তু তোমাদের এই চ্যানেলে কিন্তু আমরা ম্যাথ করিয়ে থাকি। তোমরা চাইলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো। চলো, ম্যাথের জন্য আমরা কিন্তু তোমাদেরকে গাইড দেব, আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট ক্লাস করছি। চলো এতটুকুই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।